শুভ সন্ধ্যা। আজকে টপিকটা একদম অন্যরকম ভাবেই দেখা যাক। আজকে একটু অন্যরকম ভাবে শোটা শুরু করা যাক। এই জন্যই মিউজিক ব্যাকগ্রাউন্ড শুনে নিশ্চয়ই অনেকেই ধারণা করতে পারছেন যে একটু পুরানো সিনেমার সঙ্গে কোথাও মিলিয়ে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, সেই বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ফার্স্ট অস্কার উইনার, ভারতবর্ষে প্রথম অস্কার এনে দিয়েছিলেন এবং বাঙালির মধ্যে প্রথম অস্কার। ঠিক, উনি সারা পৃথিবীর মধ্যে ফিল্ম ডিরেকশনে এখনো কিন্তু স্বর্ণাক্ষরে নামটা লেখা। তাই বাঙালি বলতে নিজেদের গর্ব হয় অবশ্যই, ঠিক না? তো আজকে এইরকমই একটা ধাঁচে আপনাদের শো প্রেজেন্ট করতে চলেছি, যেটা হয়তো ভাবছেন যে সত্যজিৎ রায়ের সঙ্গে কোথায় মিল আছে। আছে তো, মেডিকেল তো সব জায়গায় আছে, সর্বত্র আছে। মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ যা করবে তার সঙ্গেই তো মেডিকেল অ্যাটাচমেন্ট। আপনাকে এবার ভাবতে হবে যে হ্যাঁ, কোথায় মেলানো যেতে পারে। ঠিক, তো আমার এই ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধিতে আমাদের মেডিকেল টার্মস কেউ যে সত্যজিৎ রায়ের কিছু গল্পের সঙ্গে অ্যাটাচমেন্ট করানো যায়, সেটা আজকে আপনাদের দেখাবে এবং মিলেও যাবে এবং খুব ইম্পর্টেন্ট। তো আমরা সত্যজিৎ রায় মানেই সেই গুপি গাইন বাঘা বাইন, ছোট্টবেলায় দেখা ছুটি ছুটি যখন সাদা কালো টিভিতে অনুষ্ঠান হতো, মনে পড়ছে? সেই সময় আমরা ওই পাঠশালা ছুটি থাকলে ছুটি দিয়ে দিত, ওই সময় কিন্তু আমরা বাড়িতে এসে ওই ছুটি ছুটি অনুষ্ঠান অবশ্যই দেখতে হবে সাদা কালো টিভিতে, দূরদর্শন। ঠিক, তো সেই ছুটি ছুটি অনুষ্ঠানে বাচ্চাদের জন্য হতো, সেখানে গুপি গাইন বাঘা বাইন থাকবে না এরকম কোনো বারে ছিল না, প্রতিবারেই। আর যতবারই এখনো যদি গুপি গাইন বাঘা বাইন দেখি, এখনো স্টিল পশ্চার, কোনো নড়াচড়া নয়। সবাই যারা ৭০ দশকের মানুষ টিভির পর্দার সামনে আজকে বসে আছেন, তারা সবাই এখন অবধি আমরা থেমে যাই। সেই গুপি গাইন বাঘা বাইনের একটা দৃশ্য আপনাদের মনে আছে কি আমি জানি না, কিন্তু অবশ্যই মনে থাকার কথা। ভূতের দের সঙ্গে যখন দেখা হয়, গুপি গাইন বাঘা বাইনকে যখন গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক ঠিক সেই মুহূর্তটা মারাত্মক, তাই না? চলুন একটু কথা কেন, একটু দেখাশোনার মধ্যে আমরা আস্তে আস্তে কিভাবে যে মেডিকেলে মিশে যাব আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। ঠিক, তাহলে যাওয়া যাক সেখানেই। বাঘেরে ভাগারে সাগারে বাঘেরে ভাগারে মোরা দুজনার তাই তো। আর এখন কিন্তু সেই ছোটবেলার ছুটি ছুটির কথা মনে করছি, সেই দূরদর্শনে সাদা কালো পিকচারে দেখা আমাদের গুপি গাইন বাঘা বাইন। কিন্তু এই গুপি গাইন বাঘা বাইনের সঙ্গে আজকের শোয়ের মিল কোথায়, এটাও তো একটা ব্যাপার আছে। এবার এই নৃত্য অনুষ্ঠানের পরে শেষে কোথায় পৌঁছাবো? ঠিক এই জায়গাটায় কিন্তু বদলে গিয়েছিল, তাই না? মনে পড়ছে নিশ্চয়ই যে ৩ বর কিন্তু গুপি গাইন বাঘা বাইনের জীবন বদলে দেয়। কিন্তু এই ৩ বর এই কলিযুগে এসে মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন আর লোকে বর পায় না, কারণ ওটা সেই দৈবিক যুগে ছিল, এখন আর না। তাই তার মধ্যে বেশ পরিবর্তন এসেছে, তাই না? আমি আগের দিনে একটা অনুষ্ঠান, অনেক লং প্রোগ্রাম ছিল, একটা জায়গায় এসে শেষ করেছিলাম। আপনাদের মনে আছে
জাতিস্বর আমার একটি অনুষ্ঠান আছে, আর এই জাতি সোনার কেল্লা দেখার পর এই সত্যজিৎ রায়ের ফিল্ম থেকেই বুঝতে পারি। তার আগে কিন্তু আইডিয়াও ছিল না জাতিস্বর কি, শব্দটার মানে কি, কাকে জাতিস্বর বলে। তা আগের দিন আপনাদের জাতিস্বর নিয়ে অনুষ্ঠান হয়েছে, এর আগেও দেখেছেন যে পূর্বজন্মের কথা যদি এই জন্মে এসে মনে থাকে, সেই মানুষটিকে জাতিস্বর বলা হয়, তাই তো? তাহলে পৃথিবীর সবাই তো আমরা জাতিস্বর, শুধু কথা কেন? আর কিছু পূর্বজন্ম থেকে এই জন্মে নিয়ে এলে জাতিস্বর নয় কি? পূর্বজন্মে যারা অসুখগুলিকে বয়ে এনেছেন, হ্যাঁ, পূর্বজন্মের অসুখগুলিকে যারা বয়ে এনেছেন তাদেরও তো জাতিস্বর বলে। লজিক্যালি তো তাই হলো যে যারা পূর্বজন্ম থেকে অসুখকে বহন করে এই জন্ম অবধি চলছে, এই রঙিন ট্যাবলেটগুলি তারা খেয়েই চলেছে সারাদিন। কে খাবার আগে কে আবার বলছে এক গাল ভাত খেয়ে তারপর আমাকে ওষুধ খেতে হয়। বাবা, কত প্যাটার্ন! আপনাকে ডায়াবেটিস কখন কখন খেতে বলেছে? বলছে একটা সকালবেলা খালি পেটে, আর দুপুরবেলা ভাত খেতে বসে এক গাল ভাত খেয়ে তারপরে ট্যাবলেট। মানে ট্যাবলেটটাই তো ভাতের সঙ্গে দিতে পারতেন, আলু সিদ্ধ যেমন দিই ট্যাবলেটটাও দিয়ে দিলে পারতেন তো। উফ, কত প্যাটার্ন! তাও যদি সারাতে পারতেন তা নয় জানতাম, তাও হয়নি। তাহলে মানুষরা এই তিনটি অভিশাপ কিন্তু আমরা বয়ে চলেছি। এই এত শত হাজার হাজার ট্যাবলেট খেয়েও রক্ষা হচ্ছে না, রক্ষা করতে পারছি না আমরা, তারপরেও ফুটিয়ে ফুটিয়ে বেঁচে আছি। এই হচ্ছে প্রথম অভিশাপ। মিছরি ছুরির আপনার গ্লুকোজ বেড়ে গেছে, ডায়াবেটিস আপনার জীবনের সব থেকে বড় অভিশাপ। সত্যি যদি এখন ভূতের রাজাকে পাওয়া যেত, তাহলে আমরা বলতাম এই বাংলার মানুষের এই তিনটি অভিশাপ কাটিয়ে দিও ভূতের রাজা। এক থাইরয়েড, দুই ডায়াবেটিস, তিন হাই প্রেশার। মানে এই তিনটে নিয়ে তুমুল ব্যবসা চলছে ডাক্তারদের। কত রকম রংঢং করে ওষুধ খাওয়ানোর প্যাটার্ন, তবুও কোনো সুরাহা হয় না। কেন? বিকজ ইটস এ সাইলেন্ট কিলার। এ যদি শরীরে একবার চলে আসে, তাহলে তার জীবন ছন্নছাড়া হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের ডাইভোর্স হয়ে গেছে শুধু ডায়াবেটিসের জন্য। এবং ডায়াবেটিসের জন্য কেন ডাইভোর্স? ডায়াবেটিসের জন্য যা যা আপনার শরীরে ক্ষতি হয়ে যাবে, আপনার ডাইভোর্স হতে বাধ্য। এর আগে কিডনি ফেল হয়েছে, হার্ট ফেল হয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কিন্তু তার সাথেও একটা পুরুষ মানুষের সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যাওয়া মানে তার জীবনে বেঁচে থাকার আর কোনো মানে নেই। তার গিন্নি অন্যজনের সাথে হাত ধরে পালিয়ে গেছে, কারণ ওই ডায়াবেটিস মার্কা হাজবেন্ডের সঙ্গে থেকে তো লাভ নেই, ওনার তো জীবন শেষ। উনি যতই ইনসুলিন নিন আর 7 থেকে 8 বার বাথরুমে যেতে হয় একটা ভদ্রলোককে অথবা মহিলাকে, তাহলে সে রাতে ঘুমাবে কখন? কেন আপনার ওজন কমে যাবে না? চোখের তলায় কালি পড়তে থাকবে। 30 বছর বয়সে 60 বছর মনে হবে আপনার। বুঝতে পারছেন? একটু ডিপলি ভাবুন, তাহলেই হবে। আমি জানি আপনারা বিভিন্ন চ্যানেলে প্রচুর ডক্টরদের দেখেন, তারা নামি দামি ডক্টর, অনেক বড় বড় লেকচার দিয়ে, এত লেকচার দিয়ে যায় যে আপনাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমি বারবার বলেছি যে না, তাদের সঙ্গে কোনো কম্পেয়ারিজনে যাচ্ছি না আমি। নো, আমি আমার মতো ট্রিটমেন্ট করি, আমি যতটুকু জানি ততটুকু অ্যাপ্লিকেশন করি। 25 ইয়ার্স হয়ে গেল অলরেডি। ইটস নট এ জোক। একই রকম এখনো কম পেশেন্ট দেখি না। হ্যাঁ, একটু কমিয়ে দিয়েছি, সময় যাচ্ছে, বয়স তো বাড়ছে। এখন ধীরে সুস্থে পেশেন্ট দেখি আরো, কারণ এখন কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি, সংখ্যা কমিয়ে দিয়েছি। 50, ওর বেশি আর যায় না, পার ডে 50।
আগে 100 ওভারও পেশেন্ট দেখতে হয়েছে। যারা আমার পুরনো পেশেন্ট তারা জানেন অবধি রাত্রির 11টা 12টায় ডায়াবেটিস তো তার একটু মিষ্টির দিকে না, ছুঁকছুকে বাতিক বলে থাকবে, একটু মিষ্টি পেলে। এরকম প্রচুর পেশেন্ট আছে আমার, ঠাকুর পুজোর নাম করে বাড়িতে ঠাকুর পুজো করে, ওই বাতাসার নকুলদানাটা খাবার লোভে সে ঠাকুর পুজো করতে বসে। ও ঠাকুর পুজো যাই হোক দূর, নকুলদানার বাতাসাটা তো খাওয়া হয়। নকুলদানা বাতাসার লোভে গোপালকে, লক্ষ্মীকে গণেশের সাথে বিট্রে করা হয়। এতে ভালো হবে আপনার? কেন খাচ্ছেন? বলে একটু মিষ্টি না দিলে যেন কেমন একটা হয়। ডায়াবেটিস অলওয়েজ জীব ভেতরটা চাইবে। আর কি সিমটম আছে? যদি আপনার কাজকর্ম করতে করতে, সবজি কাটতে কাটতে হাত কেটে যায়, তাহলে সেই কেটে যাওয়া হাত ডায়াবেটিস পেশেন্টের বলছি, শোকাতে পারবেন না। চট জলদি যেমন আমাদের কেটে যাবার 1 ঘন্টার মধ্যেই ওখানটা জমে যায় এবং 3 দিনের মধ্যে শুকিয়ে যায়, সেটা ডায়াবেটিস পেশেন্টের হবে না, 3 মাস লেগে যাবে। কেন? রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা থাকলে রক্তর তঞ্চন ক্ষমতা কমে যায়। তঞ্চন মানে জমে যাওয়া, যেগুলো আমরা ক্লাস 9-এ 8-এ পড়ে এসেছি, রাইট? রক্ত জমাট বাঁধতে চায় না ডায়াবেটিস পেশেন্টদের। আর ঘা হয়ে ওই জায়গাটা ঘায়ের আকার নেবে, অ্যাবসেস হয়ে যাবে, পুরো পচন ধরবে, পুঁজ হয়ে যাবে, পাস বেরোতে থাকবে। সেক্স বলে কিছু থাকে না। কেন? সেক্সুয়াল পাওয়ার ইজ অলসো নার্ভাস সিস্টেম, বিকজ আপনার নার্ভাস সিস্টেমটা তো খারাপ করে দেয়। বুঝতে পারছেন? এই নার্ভাস সিস্টেম, কোন নার্ভ কাজ করে? সেক্সের জন্য পুডেন্ডান নার্ভ ডাইভোর্স হয়ে গেছে। আমি প্রতিদিন এরম 1-2 করে মাথা নিচু করে বসে, খুব খারাপ লাগে, একটা ইয়াং ছেলে বউ ছেড়ে পালিয়ে গেছে, বন্ধুদের কাছে মুখ দেখাতে পারা যাচ্ছে না, কি কারণ বলতে পারছে না, কেন পালিয়ে গেল। বুঝতে পারছেন কত লজ্জার ব্যাপার? তবুও ডায়াবেটিসটাকে যে সারাবেন সেটা চিন্তা ভাবনা মাথায় আসছে না, যে আমি সুস্থ হয়ে যাই, আমি ভালো একজন ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করি। একদিনে তো ডাইভোর্স হয়ে যায়নি, দিনের পর দিন ঝগড়া ঝাঁটি, ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদি হতে হতে তারপর একদিন সহ্য হয় না, গন। সে ড্রাইভারের সঙ্গে হোক আর বাড়ির দুধওয়ালার সঙ্গে হোক, পালিয়ে গেছে গিন্নি, বউ পালিয়ে গেছে। এবার একটা পুরুষ মানুষের বউ পালিয়ে যাওয়া মানে বুঝতে পারছেন সে সমাজে মুখ দেখাতে পারবে? তাহলে ডায়াবেটিস একটা ডিজিজ, কেন শরীরে পুষে রেখেছেন? আরো আছে, এখানে শেষ নয়, এরপর আছে আরো মারাত্মক, কিডনি ফেলিওর। 2টো কিডনি ফেল হয়ে গেলে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে সুস্থ করে তোলা খুব কঠিন। তবুও যদি ট্যাবলেটে থাকে তাহলে তাকে সুস্থ করা যায়, চান্স আছে। কিন্তু যারা ইনসুলিন নিচ্ছে তাদের কিডনি ফেল হয়ে গেছে, ভগবান এসে নেমে আসলেও তাকে সারতে আর পারবে না। তার কিডনি ফেল তো ফেল, একদম ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, ইলাস্টিকেট, এনাকে আর নেওয়া যাবে না। যারা ইনসুলিন নিচ্ছে, জিনিসগুলো একটু ডিপলি ভাবার চেষ্টা করুন। এই অ্যালোপ্যাথি 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 করে আই হ্যাভ নো এনি কন্ট্রাডিকশন। আমার প্রশ্ন একটাই, ওষুধ খাবো মানে তার ধীরে ধীরে রেজাল্টটা হবে, সঙ্গে সঙ্গে হতে হবে এর কোনো মানে নেই। 1 বছর যাক, 2 বছর যাক, 3 বছর যাক, তার মধ্যে তো একটা মানুষকে নর্মাল করে দেওয়া যায়। 30 বছর ধরে ওষুধ খাচ্ছি ডাক্তারবাবু, আমার তো ডায়াবেটিস 30 বছর। আচ্ছা, আপনাকে নোবেল দেওয়া হবে, দাঁড়ান, ওয়েট করছি। মানে কত আনন্দের সঙ্গে বলছি, 30 বছর তো সংসার করছি ডাক্তারবাবু। আচ্ছা, খুব গর্বের কথা, আপনাকে তো রজনীগন্ধার মালা পেয়ে চেম্বারে আনা উচিত ছিল। তো কি করছিলেন 30 বছর ধরে? নকুলদানার বাতাসা খাচ্ছিলেন? না, ওই ডাক্তার দেখাই, অনেক ডাক্তার দেখাইছি, ট্যাবলেট দিছে, তারপরে বললো ট্যাবলেটে আর সারবেনি, ওই ইনসুলিন দিছে। এখন ইনসুলিন নি, বাস তার জীবনে 12টা বাজিয়ে দিয়েছে। ওয়াই ইনসুলিন?
ইনসুলিন কেন অ্যাপ্লাই হবে? ইনসুলিন আবিষ্কার হয়েছিল অনলি ফর এমার্জেন্সি পিরিয়ড। অপারেশন মোডে কোনো পেশেন্টের অপারেশন হবে এমার্জেন্সি, তার যদি হাই সুগার থাকে তাকে ইনসুলিন অ্যাপ্লাই করে সুগারটাকে নর্মাল করে নেওয়া হয়, তারপর অপারেশন করা হয়। কারণ হাই সুগার থাকলে পৃথিবীর কোনো অপারেশন করা যায় না, রাইট? এই মুহূর্তে অ্যাপ্লিকেশনের জন্য ইনসুলিনটা আবিষ্কার হয়েছিল। এখন কেন করা হয়? আপনি কি নলেন গুড়ের রসগোল্লা খান? হ্যাঁ ডাক্তারবাবু খাই। তাহলে ইনসুলিন দিই? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা আলু ভালোবাসেন? হ্যাঁ আলু ছাড়া কি আর খাওয়া যায়? তাহলে ইনসুলিন দিই? তাহলে দিয়ে দেন। ঠিক এমনি পেটুক মার্কা কিছু পেশেন্টের জন্য আজকে ইনসুলিনটা এইভাবে স্প্রেড করে গেছে মানুষে মানুষে, জনে জনে। মানে নিজেদের মরণ ফাঁদ নিজেরাই খুলেছেন। ইনসুলিন থেকে বেরিয়ে আসুন, আমি আবার বলছি, নাহলে কোনো উপায় নেই। ইটস টু ডেঞ্জারাস, আপনার লাইফ হেল করে দেবে। আর যেটা বলছি, আবার আগামী দিনে এটাও শুনবেন, ডায়াবেটিসের 500 মেডিসিন ব্যান করে দেওয়া হয়েছে, হবেও। ওয়েট, আমার কথা এখন বিশ্বাস হচ্ছে না তো? এই কয়েক হাজার মেডিসিন ব্যান করে দেওয়া হয়েছে, আবার হবে। ডায়াবেটিসের বেশ কিছু মেডিসিন এবার ব্যান করা হবে। কেন? কারণ ওইগুলো মানুষের শরীরে গিয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে গিয়ে আরো 10টা অসুখ তৈরি করে। তাহলে এই রকম মেডিসিন নেওয়ার মানে কি? হচ্ছে, সব ব্যবস্থা হচ্ছে। তাহলে এর পরেও যদি আপনাদের জ্ঞানগম্য না ফেরে, আর কিছু করার থাকবে না তখন। ইনসুলিন নেওয়া একটা মানুষ চলতা ফিরতা একটা ডেড বডি, ওনার দ্বারা আর কিছু হবে না। ওনার শরীরে আর কিছু নেই, না নার্ভের জোর আছে, না সেক্সুয়াল ফাংশন আছে, না চোখে ভালো দেখতে পায়, না জোরে একটু হাঁটতে পারে, না একটু সিঁড়ি দিয়ে উঠে যেতে হলো। ওয়ানে যাই। ওয়ান কাদের হয়? ওয়ানটা কি অনেকেই শোনেননি। এ মা, ডায়াবেটিস আবার আরেক রকম আছে নাকি? হ্যাঁ, যেটা ছোট বাচ্চাদের হয়। 7 বছর, 8 বছর, 4 বছর বাচ্চাদের শরীরে এক্সট্রিম ডায়াবেটিস। পিপি কত? 850, 900। আপনি তো দেখে একদম অজ্ঞান হয়ে যাবার মতো। এই কি 200-250 ডায়াবেটিস হলে মাথা খারাপ করে ফেলে। আমার এইটুকু বাচ্চা শরীরে 900 ডায়াবেটিস। ইয়েস, দ্যাটস কল টাইপ 1। কেন 900? কারণ টাইপ 1 যাদের, তাদের প্যানক্রিয়াসটা ফুল ড্যামেজ। প্যানক্রিয়াস ক্যান নট প্রডিউস ইনসুলিন, কমপ্লিটলি ডেড প্যানক্রিয়াস। ক্লিয়ার? তাহলে যা যাক, ইজ দ্য অ্যামাউন্ট গ্লুকোজ remains in the blood. Symptom of diabetic type 1s: weakness, visual impairment, constant feeling of hunger, unexplained weight loss, etc. etc. যেগুলো 2-তে আছে সেগুলো 1-এ হবেই। শুধু একটাই সমস্যা এদের, যে ছোট্ট ইনসুলিন প্রডিউসিং সেলস ডিস্ট্রয় হয়ে গেছে। প্যানক্রিয়াসের মধ্যে যে সেলগুলো থেকে ইনসুলিন প্রোডাকশন হতো, সেই সেলগুলো ডিস্ট্রয়, ড্যামেজ। কি কি খাবেন না? এই যে এত রকম ফল দেখছেন, কোন রকম ফল খাবেন না। যদি বাঁচতে চান আমার কথা শুনুন, নাহলে পদে পদে বিপদ আপনার দরজায় দাঁড়িয়ে আছে। ভূতের রাজা বর দেবে না, একবারে নিয়ে উপরে চলে যাবে। শুধু শশা খেতে পারেন আর জাম খেতে পারেন, আর কিছু খাবেন না। মিষ্টি কুমড়ো, আলু একদম খাবেন না। ভাত ভেরি লিমিটেড, 1 কাপ থেকে 2 কাপ, এর বেশি নয়। মিষ্টির দোকানের দিকে তাকাবেন না। ঠিক সকালবেলা উঠে 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খান। 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করে দিন। আমি কোনো ওষুধ বলিনি এখনো।
এতেই দেখবেন আপনি যা ইনসুলিন নিচ্ছেন, যা মেডিসিন নিচ্ছেন সব নিন। আপনি খালি কালকে সকাল থেকে 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। আর বেলা 10টা বা 9টা এরকম সময় 3টি মিষ্টি পানের পাতা, একটা ঝাল পানের পাতা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন সকাল 9টা 10টার সময়। 1 মাস পরে রিডিং নিয়ে দেখুন, যদি আপনার ডায়াবেটিস অন্তত 50 থেকে 100 অব্দি নিচে নেমে না যায়, আমি ডাক্তারি করব না। এতটা কনফিডেন্ট আমার হোম রেমেডির উপরে। আমার 2011 সালের আবিষ্কার। ঠিক করা যায়, সব বন্ধ করা যায়, নির্মূল হওয়া যায় যদি আপনি চান। আপনি না চাইলে কিছু হবে না। ওই যে ভূতের রাজা দাঁড়িয়ে আছে আপনার গেটের বাইরে, ডেকে নিয়ে চলে যাবে যমরাজের কাছে। তাহলে যমরাজের কাছে যদি যেতে না চান, তাহলে আমার কথা শুনুন। ঠিক, আর নিজের সাথে খেলবেন না। এই যে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছেন, কাকে ফাঁকি দিচ্ছেন? আপনাকে, আমাকে না। ডাক্তারবাবু ভাত তো একবারই খাই। ইরে বাবা, একবার সেই ধামার ভর্তি চাল নিয়ে বসেছে, বেড়াল ডিঙোতে পারবে না। মানে একবার খাই বলে এইরকম 10 জনের ভাত একা খেয়ে নেবেন? 1 কাপ থেকে 2 কাপ, এর বেশি না। একটু কন্ট্রোল করুন, জিভে একটু লাগাম দিন। দ্বিতীয় অভিশাপ ভূতের রাজার কি? হাইপার টেনশন। এও আর একটা অভিশাপ, যা শুরু হয়ে গেছে আর শেষ হয় না। ওষুধ খাই যাইতেছি, আবার তো পাওয়ারটা বাড়ায় দিছে। আচ্ছা, পাওয়ার বেড়ে গেছে আপনার, না আপনি বাড়িয়েছেন? আপনি ডিম খাবেন দুবেলা, এত রসুন গিলবেন, কেন? এগুলো কন্ট্রোল করা যায় না? মানে নিজেকে ভালো রাখবো, এটাও তো ইচ্ছা থাকা দরকার। আমি বুঝে উঠতে পারি না, পৃথিবীর মধ্যে মানুষ তো নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তারপর তো ছেলে মেয়ে বউ বাচ্চা হেনা তেনা ওসব তো লোক দেখানো, ঠিক না? কিন্তু মানুষ নিজেকে ভালোবাসে, এটা তো সত্য। তাহলে আপনার ভালোবাসা এইরকম? লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলবেন? রসুন খাওয়া বন্ধ করুন, ডিম খাওয়া বন্ধ করুন, রেড মিট খাওয়া বন্ধ করুন। যে কোনো সবজি তৈরি হোক বাড়িতে, চিকেন রাঁধুন, ভালো সবজি রাঁধুন, পেঁয়াজ রসুনের পরিমাণটা একদম কমিয়ে দিন। পেঁয়াজটা অল্প করে দিন, রসুনটা বন্ধ করে দিন। আর স্পাইসি নয়, লাইট রান্না খান। পটি রোজ ক্লিয়ার হোক, রাতে ঘুমটা ভালো হোক। এমনি আপনার হাইপারটেনশন কমে যাবে, হাই ব্লাড প্রেশার। কোন বয়সে কত প্রেশার থাকা উচিত চলুন দেখে নি। পারলে এটার স্ক্রিনশট নিয়ে রাখুন, খুব ইম্পর্টেন্ট। অনেকে এখনো ভাবেন, অনেকে বলেন স্যার আমার তো 120/80 হচ্ছে না। আরে আপনার 50 বছর বয়স, আপনার কেন 120/80 হতে যাবে? আপনার এখন 140/90 হবে। তাহলে একটা বয়সে এক রকমের ব্লাড প্রেশার হয়। এখানে পুরো চার্টটা দিয়েছে, এটা মোবাইলে ছবিটা তুলে রাখুন, আপনার কাজে লাগবে বাড়িতে যদি হাই প্রেশারের রোগী থাকে। কেমন? হাই ব্লাড প্রেশার থ্রেটস কি কি? হাই ব্লাড প্রেশার হলে কি কি হয়? স্ট্রোক, অন্ধ হয়ে যেতে পারেন, হার্ট অ্যাটাক হবে, কিডনি ডিজিজ হবে, কিডনি ফেল হতে পারে, সেক্সুয়াল ডিসফাংশন হবে, হার্ট ফেলও হবে। গ্যাস অ্যাসিডিটি থেকে, যদি একটা মানুষের প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটি থাকে, তার হাই প্রেশার হয়ে যাবে। যদি একটা মানুষের ঠিক এমনি ভাবে কনস্টিপেশন থাকে, তার হাই প্রেশার হয়ে যাবে। এই ধরনের জাঙ্ক ফুড যদি কারোর খাওয়ার অভ্যাস থাকে, তার হাই প্রেশার সারবে না। আর সন্ধ্যাবেলা হলেই একটু এই তো জীবন শুরু করে দিলেই হয়ে গেল, বাস। এই ঢুকুটুকু অভ্যাসটা বন্ধ করুন। একদিন দুদিন করতে করতে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনি
কীর্তন শুরু করে দিয়েছেন। এই অভ্যাসটা আপনাকে, হ্যাঁ অকেশনালি ইটস ওকে, বাট ডেলি যারা করে ফেলেছেন তাদের প্রেশার, তারা যদি প্রেশারের রোগী হয় তাহলে সেই প্রেশার আর কোনোদিন সারবে না। আর কি বন্ধ রাখবেন? আহা হা, মনে হচ্ছে তো এখনই কড়াই দিয়ে দিই, তাই না? ডিম সিদ্ধ খাওয়া বন্ধ করুন, আর রেড মিট একদম স্টপ। পেঁয়াজ রসুন অ্যাভয়েড করুন, কাঁচা পেঁয়াজ খান, রান্নায় পেঁয়াজ কম ইউজ করুন একদম। তাহলে প্রেশার, আর ওই না 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 বলা শব্দগুলো আমার কাছে আর বলবেন না প্লিজ। আপনাদের পাড়ার ডাক্তাররা বলে এটা সারবে না ওটা সারবে না, তার কাছে কোনোটাই সারে না। গিয়ে জিজ্ঞাসা করবেন গায়ে অ্যালার্জি হয়েছে, বলছে এটা আপনার কোনোদিন সারবে না। আচ্ছা বেশ ঠিক আছে। হাঁটুতে ব্যথা হচ্ছে, এটাও সারবে না আপনার কোনোদিন। আচ্ছা ওটাও বাদ দিলাম। পেটে গ্যাস অম্বল, বলে ওটা কোনোদিন সারে না। আরে মশাই আপনি ডাক্তারি করতে এসেছেন কেন? তাহলে মুদিখানার দোকান করুন না, কিচ্ছু সারে না। সারার উপায়টা তো বলে দিতে হবে। একটা মানুষ প্রতিদিন সমান যেতে পারে না, কারণ সমান খাওয়া দাওয়া করি না আমরা। গ্যাস অম্বল অ্যাসিডিটি হতেই পারে। যদি অ্যাসিড হয় ওষুধ কেন? সকালবেলা উঠে একটা মিষ্টি পানের পাতার অর্ধেক, একটু জোয়ান আর একটু আদা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। কে বলেছে আপনাকে অ্যান্টাসিড খেতে? খুব ঘটা করে প্যান্ডি খাচ্ছিলেন তো, প্যান্ডি ওটা দারুণ ওষুধ। হয়ে গেল ভোকারটা, সুতো কেটে দিয়েছে তো সরকার। তাহলে এরকম হাজার হাজার মেডিসিন ভোকাটা করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। এবার বিশ্বাস হচ্ছে যে হোম রেমেডিগুলো কত কাজের। তৃতীয় অভিশাপ এখনো বাকি আছে, যে ভূতের রাজার তৃতীয় বর। চলুন, কাউকে নতুন করে বলার কিছু নেই। বাঙালির থাইরয়েড সম্বন্ধে জ্ঞান, বলে ওই যে অসুখটা হয়েছে, যেটা হলে জল খেলেও নাকি মোটা হয়ে যায়, খাবার খেতে হয় না মোটা হয়ে যায়, ওইটাই তো থাইরয়েড। মানে বাঙালির ধারণা, আজ্ঞে না, থাইরয়েড হলেই সবসময় মোটা হয়ে যায় না। থাইরয়েড হয়ে গেলে আমি শুকনো বাঁশপাতার মতো চেহারা হয়ে গেছে, বাঁশপাতা সুন্দরী আর কি, দেখেননি? বাঁশপাতার মতো একদম পাতলা হয়ে গেছে পুরো, এরকম হয়ে যায়। আবার থাইরয়েড আছে যাদের গলগণ্ড হয়, বাংলায় গলগণ্ড, গয়টার। তাহলে এই তিনটে ঘটনা ঘটায়, একটা মোটা হয়ে যায়, একটা রোগা হয়ে যায়, আর একটা গয়টার তৈরি করে, গলগণ্ড। শুধুই কি তাই? আপনার থাইরয়েড হয়ে গেলে আপনার গালে মেঝে তার দাগ আসবে। মহিলাদের থাইরয়েড হলে তারা মোটা হয়ে রোগা হয়ে ডাইজেস্ট করে নিতে পারে, মরে যাওয়া অবধি কোনো সমস্যা করে না, ওষুধ খেয়ে যায় তারা। কিন্তু পুরুষ মানুষের যদি থাইরয়েড হয়ে যায় বিপদ এনে নেয়। কারণ পুরুষ মানুষের থাইরয়েড হয়ে গেলে দেখবেন তারা মোটা হয় না। দেখেছেন কোনো পুরুষ মানুষকে থাইরয়েড জনিত কারণে মোটা হয়ে যাচ্ছে না, তাদের এখানে ইনফেকশন হয়ে যায়। এবং থ্রোট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা 99% যদি পুরুষ মানুষের থাইরয়েড থাকে। তাই এটাকে যত তাড়াতাড়ি পারবেন সারিয়ে ফেলুন। মহিলাদের মতো কিন্তু কন্টিনিউ করলে, শ্মশান ঘাট অব্দি কন্টিনিউ করলে চলবে না। আর কি হয় চলুন একটু দেখি। সুন্দরী দিদিমণি দাঁড়িয়ে আছে। সুন্দরী দিদিমণি অসুবিধা কি? বলছে চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, চিন্তা ভাবনা করতে গেলে একটু ভুল ভাল হয়ে যাচ্ছে, গলাটা মোটা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বুক ধরপড় করে ওঠে, দুর্বলতা প্রচুর, মনে হয় খালি গিয়ে ঘুমিয়ে পড়ি বিছানায়, শরীর ঠান্ডা হয়ে যায়, স্কিন খসখসে হয়ে যায় ব্যাঙের মতো। আবার কারো কারো ওজন এত বাড়তে থাকে যে পাশবালিশের মতো দেখতে হয়ে যায়, চোখের নিচে ফুলতে শুরু করে, মেমোরি লস হতে থাকে, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পিরিয়ডসের প্রবলেম হয়, মারাত্মক মুড সুইং হয়। এই হাসছে এই কাঁদছে। মানে এই থাইরয়েড রোগীদের পাগলামো যারা নিয়ে ঘর করছেন তারাই জানেন। থাইরয়েড রোগী
কখন আপনাকে এসে বলবে আচ্ছা শুনছো তুমি বাড়ি চলে যাও, বুঝলে? বলছে বাড়িতেই তো বসে আছি। ও বাড়িতেই বসে আছো, তাহলে আমি চলে যাই। কোথায় যাবে? বাপের বাড়ি চলে যাই। কেন, কি হলো? না আমি কদিন ধরে ভাবছিলাম বাপের বাড়ি যাবো, কিন্তু ইচ্ছা করছে না, যাবো না, থাক। মানে একটা পাগলাম, ঠিক? মানে কালকে ধরুন কোনো জায়গায় চাকরি করেন আপনি, আপনার রাতের মধ্যে মুড চেঞ্জ, না কালকে সকালে আমি যাচ্ছি না, তো অফিসে আসবেন না? না আমার অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে। অদ্ভুত মানুষ রে বাবা। এগুলো হচ্ছে থাইরয়েড রোগীর লক্ষণ। আচ্ছা, এক্সট্রিম ধরনের হেয়ার ফল হবে, প্রচুর চুল উঠতে থাকবে। আর থাইরয়েড রোগীকে খালি গিয়ে ভালো করে জিজ্ঞেস একবার করে বলবেন রাত্রিবেলা রান্নাটায়, এখন রান্নাটায় নুন দেওয়ার সময় কি মোবাইল ঘাঁটছিলে? এত নুন হয়ে গেছে। ও আমার রান্না তোমার সহ্য হচ্ছে না, আমি খারাপ রান্না করি, মানে সে কুরুক্ষেত্র থেকেও বড় কিছু হয়ে যাবে। তাই প্লিজ যাদের গিন্নির থাইরয়েড আছে, মুখে সেলোটেপ মেরে অফিস থেকে ফিরবেন, যতক্ষণ ঘরে থাকবেন সেলোটেপ মারা থাক, কিছু বলতে যাবেন না। সকালবেলা চুপ করে আবার খেতে না দিক চলে যান, অশান্তি থেকে দূরে থাকুন। কারণ এই থাইরয়েড যুক্ত মহিলারা অকারণে কারণ ছাড়া কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয় সংসারে। কেন? খিটখিটে মেজাজ হয়ে যায় যে। মা একটু জল দেবে, নিজে নিয়ে খেতে পারো না, তোমার বাবা কি এটা চাকর রেখে গেছে? ও এত কথা শোনাবার কি আছে? মানে মায়ের যদি থাইরয়েড থাকে, তার নিজের বাচ্চা একটু জল চেয়েছে, তা তো 14 পুরুষ উদ্ধার করে দেবে ওই বাচ্চার। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে যারা নিয়ে ঘর করছেন, জাস্ট রিয়েলাইজ দ্যাট। আর ডিটেলে গেলাম না, আবার নাহলে আমার ঘরে অশান্তি শুরু হয়ে যাবে, তার থেকে থাক। নেক্সট যাই। থাইরয়েডও কিন্তু 2 ধরনের আছে, অনেকেই জানতেন না। আপনারা যে টেস্টটা করেন ওটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল, কিন্তু সেই থাইরয়েড প্রোফাইলেরও 2টো ক্যাটাগরি আছে, একটা হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপার থাইরয়েডিজম। কেমন? এই দুটোর আলাদা আলাদা কিন্তু সিমটম হয়। এই যত সিমটম হয় তার মধ্যে যেমন কিছু থাইরয়েড রোগী দেখবেন চুপ করে বসে আছে, বিরাট ভাব, একটা কবি কবি ভাব, মানে খাতা পেন দিয়ে বলে বোধহয় এক্ষুনি কবিতা লিখে করবেন, প্রোফাইলটা করবেন। তার মধ্যে টিএসএইচ প্রধান। থাইরয়েড থাকলে এই হচ্ছে সুন্দরীদের ফিগার স্ট্রাকচার, বুঝতে পারছেন? কোনোটা গাছের গুঁড়ি, কোনোটা নাশপাতি, কোনোটা কমলা লেবু, আর কোনোটা পাশবালিশ। মানে আপনার ফিগার কেমন দেখতে হবে আপনি নিজেও জানেন না, ভগবানও জানে না, যমরাজও জানে না, ঠিক? তো সুতরাং এই থাইরয়েডের ভাগগুলো কি? পিটুইটারি থেকে যেটা হয়, থাইরয়েডের গোনাডোট্রপিক অ্যান্ড অ্যাড্রিনাল, এক একটা হরমোনের এক এক রকমের ফিগার হয়ে যাচ্ছে। পিটুইটারি থেকে যেটা হয়, এই হচ্ছে পিটুইটারি। এগুলো নন বেঙ্গলি মাসিমা পিসিমাগুলোকে দেখবেন একদম কুমড়ো পটাশ চেহারা। আর চুল প্রচুর উঠে যাওয়া, মানে দুশ্চিন্তা হয়ে দাঁড়াবে। কানের পোকা বের করে দেবে আপনার, যদি আপনার মিসেসের থাইরয়েড থাকে। তাই আবার বলছি, অফিস থেকে যখন ফিরবেন মুখে আপনার সেলোটেপ মেরে, কিচ্ছু জিজ্ঞেস করতে যাবেন না। মানে খাবার পুড়ে গেছে, খেয়ে নিন, পারলে খেয়ে নিন, নাহলে রেখে দিন, তাতেও নিস্তার নেই। খারাপ রান্না হয়েছে যে জন্য খাচ্ছ না, বাইরে থেকে খেয়ে এসছো, আচ্ছা ইত্যাদি। আর বাঁশপাতা সুন্দরী, বয়স যতই বাড়ুক ওই 13 বছর থেকে 18 বছরের মধ্যেই বয়স থাকবে, দেখে আর আপনার বয়স বলতে পারবেন না। T4 যদি বেড়ে যায় কি হবে? গলগণ্ড, যাকে গয়টার বলা হয়। ইয়েস, এখান থেকে ক্যান্সার অবধি হয়ে যেতে পারে যদি অপারেশন করেন। খাবেন না কি কি? বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি অ্যান্ড নারকেল। তাহলে
আজকের জন্য দেখেনি লাস্ট আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তাই আজকে রাত্রে ঘুমোতে যাবার সময় 3 অভিশাপটা যেন 3টি বর হয়, জবর জবর 3 বর। ভগবানের কাছে এটাই আশা করুন, কেমন? আর আজকের জন্য গুড নাইট।